তো এখন আমরা দেখছিলাম যে ২ দ্বারা বিভাজ্যতা আর হচ্ছে ৩ দ্বারা বিভাজ্যতা আর হচ্ছে ৬ দ্বারা বিভাজ্যতা। যদি আমরা বলি যে হচ্ছে একটা সংখ্যা ৪ দ্বারা কখন বিভাজ্য হবে? ৪ দ্বারা বিভাজ্য হবে তখনই যদি সংখ্যার যে শেষ ২ টা অঙ্ক আছে, কোন একটা সংখ্যার শেষ ২ টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা ভাগ যায়। কোন একটা সংখ্যার শেষ ২ টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি ৪ দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা হচ্ছে ৪ দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে ৫২৪ হচ্ছে একটা সংখ্যা। ৫২৪ একটা সংখ্যা। আ এই ৫২৪ সংখ্যাটার কি বলে এটাকে? লাস্টের ২ টা অঙ্ক হচ্ছে ২ আর ৪। তাহলে ২ দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ২৪ তার মানে আবার এখানে ৮০ সংখ্যাটা লাস্টে হচ্ছে ৮০ তাহলে ৮০ টা ৪ দেয়। ৪ ২০ ৮০ তাহলে ৪৮০ সংখ্যাটা ভাগ যাবে। তো এইভাবে যেকোনো সংখ্যা যদি লাস্টের ২ টা ডিজিট ৪ দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা কি হবে? ৪ দ্বারা বিভাজ্য হবে। তো ৪ দ্বারা বিভাজ্য আর ৮ দ্বারা বিভাজ্য ২ টা অলমোস্ট একই রকম। ৪ দ্বারা বিভাজ্য হচ্ছে শেষ ২ টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা ভাগ যেতে হবে। আর ৮ দ্বারা বিভাজ্য হচ্ছে শেষ ৩ টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৮ দ্বারা ভাগ যেতে হবে। যেমন এখানে ৭২০ আছে লাস্ট ৩ টা অঙ্ক। ৭২০ ৮ দ্বারা ভাগ যায়। এই দেখেন ৮ নং ৭২ ৮ দিয়ে ভাগ যায় তার মানে এই ১৭২০ সংখ্যাটা ৮ দ্বারা ভাগ যাবে। এখানে ১৭২০ না হয় যদি আরো বড় সংখ্যা নিতাম আমরা। এরকম যদি বলতাম যে ৫১৭২০ সেটাও কি হতো? ৮ দ্বারা ভাগ যাইত। কেন? কারণ লাস্টের ৩ টা অঙ্ক ৮ দ্বারা ভাগ যাচ্ছে। আবার এখানে ২৫৬ কে ৮ দ্বারা ভাগ করা যায়। কিভাবে দেখেন? ৮ দিয়ে ভাগ করলে এখানে ৩ ৮ ২৪ হাতে থাকে ১ আর হচ্ছে ১ আর ৬ হচ্ছে ১৬ ৮ দুগুণে ১৬ তার মানে ২৫৬ ৮ দিয়ে ভাগ যায়। তার মানে এই ৫২৫৬ সংখ্যাটাও ৮ দ্বারা বিভাজ্য হবে। তাহলে ৪ হচ্ছে শেষ ২ টা অঙ্ক আর ৮ হচ্ছে শেষ ৩ টা অঙ্ক। আর বাকি থাকলো হচ্ছে ৯, ৭ টা হচ্ছে তেমন ডিরেক্ট কোনো ফর্মুলা নাই ৭ টা বের করার। তো এইজন্য এটা পরীক্ষায় আসেও না। আমাদের লাগবে হচ্ছে ৯ টা। পরীক্ষার জন্য ৯ টা ইম্পোর্টেন্ট। তো ৯ আর ৩ একই রকম। ৩ কি ছিল? অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য। আর ৯ হচ্ছে অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য। ৩ ছিল অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য। ৯ হবে অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে। যেমন এখানে আমি একটা সংখ্যা নিয়েছি ৪৫০ এটা আমি ২ এর সময় দেখিয়েছি, ৩ এর সময় দেখেছি, ৬ এর সময় দেখেছি, আবার ৯ এর সময় আসলো। ৪৫০ সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। কারণ এটার যে অঙ্কগুলো আছে যেমন এখানে ৪ আছে আর ৫ আছে। তো এই অঙ্ক দুইটা যোগ করলে কত হয়? যোগ করলে ৯ হয়। ৯ সংখ্যাটা ৯ দ্বারা ভাগ যায়। তার মানে ৪৫০ সংখ্যাটাও ৯ দ্বারা ভাগ যাবে। আবার এখানে হচ্ছে ৫৮৫ দেখেন এখানে ৫ আর ৫ যোগ করলে ১০ হয়। ১০ এর সাথে ৮ যোগ করলে ১৮ হয়। তাহলে এই সংখ্যাটা কি হবে? ১৮ যেহেতু ১৮ তাহলে ১৮ সংখ্যাটা ৯ দ্বারা ভাগ যাবে। আবার এখানে দেখেন এই আ ৫ আর ৮ হচ্ছে কত? ১৩ ১৩ আর ৭ হচ্ছে ২০ ২০ আর ৭ হচ্ছে ২৭ ২৭ সংখ্যাটা ৯ দ্বারা ভাগ যায়। তার মানে এই ৭৭৮৫ সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। এগুলো কাজে লাগবে কোথায়? আমরা যখন কাটাকাটি করতে যাব তখন কাজে লাগবে। এর বাইরেও কিছু প্রশ্ন আসে যেগুলো হচ্ছে আপনার বিভাজ্যতা থেকে হচ্ছে প্রশ্নগুলো আসে যেগুলো দেখে আপনার বুঝতে হবে যে একটা সংখ্যা আপনাকে বলা থাকবে আ ওই সংখ্যার একটা ডিজিট মিসিং থাকবে। তো একটা ডিজিট মিসিং থাকলে আপনাকে বের করতে হবে যে মাঝখানে কত বসালে সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হবে বা মাঝখানে কত বসালে সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এরকম একটা ম্যাথ দেখতে পারি। তো আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ধরেন আমি বললাম কোন একটা সংখ্যা, সংখ্যাটা বলার পর আমি বলব যে এই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য কখন হবে? অর্থাৎ ৩ দ্বারা বিভাজ্য হবে কখন বলতে অপশনে একটা সংখ্যা থাকবে। বলে যে কোন সংখ্যাটা বসালে এই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য হবে বা কোন অঙ্কটা বসালে সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য হবে। তো জাস্ট আমি এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ধরেন আমি বললাম এখানে সংখ্যাটা হচ্ছে এরকম। আমি বললাম এইখানে, এইখানে ধরেন মাঝখানের সংখ্যাটা আমি জানি না। বলা আছে মাঝখানের সংখ্যাটা কত এটা আমি জানি না। ধরেন এরকম বলা আছে মাঝখানে একটা ড্যাশ দেয়া আছে। ওয়েট আমি আচ্ছা ধরেন মাঝখানে একটা ড্যাশ দেয়া আছে। দিয়ে বলল এই যে মাঝখানে কত বসালে এই সংখ্যাটা মাঝখানে কত বসালে সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। মাঝখানে কত বসালে সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে সংখ্যা অঙ্ক ২ টা হচ্ছে ৫ আর ৫। তো ৫ আর ৫ যোগ করলে কত হয়? ৫ আর ৫ যোগ করলে হয় ১০। তার মানে ৯ দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাগুলো? ৯ কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭। তাহলে এখানে এই ৫ আর ৫ যোগ করলে ১০ হয়। ১০ সংখ্যাটা ৯ থেকে বড়। তার মানে ৯ হবে না। তারপর ৯ এর পরে কত আছে? ১৮ আছে। তো এখানে
যদি এই ৫ আর ৫ ১০ তার সাথে যদি আমরা ৮ যোগ করি, তাহলে সংখ্যাটার অঙ্কগুলো যোগফল হবে ১৮। ১৮ সংখ্যাটা ৯ দ্বারা ভাগ যায়। মানে আপনি অপশন থেকে ৪ টা যে অপশন থাকবে সেখান থেকে একটা ডিজিট পিক করবেন। করার পর এটা বসাবেন। বসানোর পরে দেখবেন কোন প্রতীকটা বসালে যোগ করলে অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হয়। যেকোনো সংখ্যার ক্ষেত্রে। এখন ধরেন আমি বললাম যে এইখানে একটা সংখ্যা আছে এরকম, এইখানে কত বসালে মানে অপশন থেকে কত বসালে সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হবে? এখানে কত বসালে সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হবে? এখন অপশনে যেটা দেওয়া থাকে সেখান থেকে আপনি ধরেন একটা জিনিস পিক করলেন। আমি অপশনে বললাম যে অপশনে ২, ৩ আর ১ আছে। ৩ টা আমি ধরলাম। অপশন আছে ২, ৩ আর ১। তাহলে আমরা এখানে কত বসালে ২, ৩ আর ১ থেকে কত বসালে সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হবে? ২, ৩ আর ১ থেকে কত বসালে সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য হবে? আমি যদি এখানে ১ বসাই, যদি আমি এখানে ১ বসাই তাহলে কি হবে? এখানে ১ বসালে হবে ৪১০। লাস্টের ২ টা প্রতীক হচ্ছে ১০। তো ১০ হলে কি হয়? ৪ দ্বারা বিভাজ্য হয় না। আবার ৩ যদি বসাই তাহলে হয় সংখ্যাটা ৪৩০। লাস্টের ২ টা ডিজিট দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ৩০। ৩০ সংখ্যাটা ৪ দ্বারা ভাগ যায় না। তার মানে ৪৩০ ও ৪ দ্বারা ভাগ যাবে না। যদি আমি এখানে ২ বসাই তাহলে ২০ সংখ্যাটা ৪ দ্বারা ভাগ যায়। তার মানে ৪২০ সংখ্যাটা ৪ দ্বারা ভাগ যাবে। তো এইভাবে করে আমরা যেকোনো একটা সংখ্যা আমরা বুঝবো কিভাবে? আমরা হচ্ছে আ ডিজিটটা বসিয়ে দেখব কোনটা হচ্ছে ওই সংখ্যার বিভাজ্য হওয়ার জন্য শর্তটা পূরণ করে। যেটা শর্ত পূরণ করে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তো এর বাইরে আরো কিছু আছে যেমন ২৫ দ্বারা বিভাজ্য। ২৫ দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যা থাকে, হ্যাঁ? আ স যদি সংখ্যার শেষ ২ টা অঙ্ক ২৫ দ্বারা বিভাজ্য হয়। যেমন এখানে শেষের অঙ্ক আছে ৫০। যদি কোনো সংখ্যার শেষ ২ টা অঙ্ক ২৫ দ্বারা বিভাজ্য হয় তার মানে সংখ্যাটা ২৫ দ্বারা বিভাজ্য হবে। এখানে ৫০ সংখ্যাটাকে ২৫ দিয়ে ভাগ করা যায়। ২৫ দুগুণে ৫০। ২৫ সংখ্যাটাকে ২৫ দিয়ে ভাগ করা যায়। তার মানে এটাকে সবটা সংখ্যাকেই কি করা যাবে? ২৫ দিয়ে ভাগ করা যাবে। ৭৫ সংখ্যাটাকে ২৫ দিয়ে ভাগ করা যায়। তার মানে এই সবটা সংখ্যাটাকে কি করা যাবে? ২৫ দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ কোন সংখ্যার শেষ ২ টা ডিজিট যদি ২৫ দিয়ে ভাগ যায় তার মানে ওই সংখ্যাটা কি হবে? ২৫ দ্বারা ভাগ যাবে। এখন আমরা কিছু জিনিস এক্সট্রা কিছু আমরা কিছু ট্রিক শিখে রাখি। যেমন আমরা জানি যে যদি কোন সংখ্যার শেষে ০ থাকে, ০ থাকলে আ আমরা তো সবাই জানি যে কোন একটা সংখ্যা ৫ দ্বারা কখন বিভাজ্য হবে। ৫ দ্বারা বিভাজ্য তখনই হবে যদি কোন সংখ্যার শেষে ০ অথবা ৫ থাকে। যেমন ১০০ ৫ দিয়ে ভাগ যাবে। কেন? কারণ লাস্টে ০ আছে। ১০৫ ৫ দিয়ে ভাগ যাবে। কেন? কারণ লাস্টে ৫ আছে। যেকোনো সংখ্যার লাস্টে যদি ০ অথবা ৫ থাকে তাহলে সংখ্যাটা ৫ দিয়ে ভাগ যায়। এখন যদি কোন সংখ্যার শেষে ০ থাকে তাহলে সেটা শুধু ৫ দিয়ে না, সেটা ২ দিয়ে ভাগ যাবে। কারণ কি? সংখ্যাটা তো জোড় হয়ে যাচ্ছে। ০ থাকা মানে হচ্ছে সংখ্যাটা জোড়। যদি কোন সংখ্যার শেষে ০ থাকে তাহলে সেটা ২ দিয়ে ভাগ যায়, ৫ দিয়ে ভাগ যাবে, ১০ দিয়ে ভাগ যাবে। এগুলো আমরা জানি। এটা আমরা সবাই জানি। কোন সংখ্যার শেষে ০ থাকলে ২ দিয়ে ভাগ যায়, ৫ দিয়ে ভাগ যায়, ১০ দিয়ে ভাগ যায়। যদি কোন সংখ্যার শেষে ডাবল 0 থাকে, ডাবল 0 থাকলে তখন সেটা ৪ দিয়ে ভাগ যাবে, ২৫ দিয়ে ভাগ যাবে, ১০০ দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার শেষে ডাবল 0 থাকলে সেটা ৪, ২৫, ১০০ দিয়ে ভাগ যাবে। যদি কোন সংখ্যার শেষে ট্রিপল 0 থাকে, যদি কোন সংখ্যার শেষে ট্রিপল 0 থাকে তাহলে সেটা ৮ দিয়ে ভাগ যাবে, ১২৫ দিয়ে ভাগ যাবে, ১০০০ দিয়ে ভাগ যাবে। ৮ দিয়ে ভাগ যাবে, ১২৫ দিয়ে ভাগ যাবে, ১০০০ দিয়ে ভাগ যাবে। এখন এইখান থেকে আমরা এটা মনে রাখবো কিভাবে? জাস্ট সবাই একটু খেয়াল করে দেখেন। সিম্পল ভাবে চিন্তা করেন। এখানে একটা 0 আছে। তো একটা 0 দিয়ে যদি কোন সংখ্যা মানে কোন সংখ্যার শেষে যদি একটা 0 থাকে, তাহলে সেটা ২ দিয়ে ভাগ যায়, ৫ দিয়ে ভাগ যায়, ১০ দিয়ে ভাগ যায়। যদি আমরা এখানে ২ টা 0 নেই, জাস্ট আমি ধরলাম যে 0 কে স্কয়ার করলাম। আমি ধরলাম এখানে ২ টা 0 হয়েছে। তো ২ টা 0 নিলে আপনি যদি ২ কে স্কয়ার করেন, ৫ কে স্কয়ার করেন, ১০ কে স্কয়ার করেন তাহলে দেখা যাবে ২ দুগুণে ৪। ২ টা 0 থাকলে সেটা ৪ দিয়ে ভাগ যাবে। ২ টা 0 থাকলে সেটা হচ্ছে ২৫ দিয়ে ভাগ যাবে। ২ টা 0 থাকলে সেটা হচ্ছে ১০০ দিয়ে ভাগ যাবে। অর্থাৎ 0 টাকে যদি আপনি ২ টা 0 দেখেন তাহলে এই 0 কে স্কয়ার করলে কত আসে? ৪, ৫, ১০ আসে। ৪, ২৫, ১০০ আসে। ৪, ২৫, ১০০ দিয়ে কি হবে? ২ টা 0 থাকলে ৪, ২৫, ১০০ দিয়ে ভাগ যাবে। যদি আপনি ৩ টা ০ নেন, তার মানে 0 কিউব। 0 কে কিউব করলে কি হয়? জাস্ট আমি ধরছি 0 কিউব মানে হচ্ছে এখানে যদি কিউব করি অর্থাৎ এইগুলোকে কিউব করলে পাওয়া যাবে ৩ টা 0 থাকলে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে এটা মনে রাখার জন্য। আমরা জানি 0 কে ২ দিয়ে ভাগ যায়, ৫ দিয়ে ভাগ যায়, ১০ দিয়ে ভাগ যায়। এখন ডাবল 0 থাকলে কোনটা দিয়ে ভাগ যাবে সেটা বের করার জন্য আমরা ডাবল 0 মানে হচ্ছে আমরা এই ২, ৫, ১০ এটাকে স্কয়ার করব। তাহলে ২ কে স্কয়ার করলে হয় ৪, ৫ কে স্কয়ার করলে হয় ২৫ আর ১০ কে স্কয়ার করলে হয় ১০০। এখন যদি ৩ টা 0 থাকে, ৩ টা 0 থাকলে কি হবে? ৩ টা ০ থাকলে আমরা এই 0 কে যদি কিউব করি মানে 0 র এগুলা ২, ৫, ১০ কে যদি কিউব করি তাহলেই পাওয়া যাবে। ২ কে কিউব করলে ৮, ৫ কে কিউব করলে হয় ১২৫ আর ১০ কে কিউব করলে হয় ১০০০। তাহলে এই ২, ৫, ১০ এগুলাকে কিউব করলে আসে ৮, ১২৫, ১০০০ তার মানে
3টা 0 থাকলে কোন সংখ্যা শেষে সেটা 8, 125 আর 1000 দিয়ে ভাগ যাবে। তো এই ছিল হচ্ছে বিভাজ্যতা। তো বিভাজ্যতাগুলো আপনি হচ্ছে এখান থেকে একটু পড়ে নেবেন। আপনাদের শিটে এগুলো লেখা থাকবে, তাই এগুলো আপাতত লেখার চিন্তা করতে হবে না। শিট থেকে সুন্দর করে খাতায় নোট করে নেবেন। এখন আমরা দেখব যে আমাদের যেই জিনিসটা বাকি আছে একটা ইম্পোর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা একটু মৌলিক সংখ্যাটা দেখব। তো মৌলিক সংখ্যাটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট। এটা সবাই মোটামুটি পারেন। জাস্ট আমি একবার করে আপনাদের জাস্ট একবার রিডিং পড়িয়ে দিচ্ছি আরকি। তো মৌলিক সংখ্যাগুলো আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে কোন সংখ্যাগুলো যেগুলোকে আপনার ১ এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবং মৌলিক সংখ্যা শুরু হয় ২ থেকে। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো শুরু হবে ২ থেকে এবং মৌলিক সংখ্যার উৎপাদক থাকবে ২ টা। উৎপাদক ২ টা বলতে এটাকে মাত্র ২ টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে, আরেকটা হচ্ছে 1। যেমন ৫ সংখ্যাটা, ৫ সংখ্যার উৎপাদক কয়টা? ২ টা। একটা হচ্ছে ১ আরেকটা হচ্ছে ৫। এখন এই ৫ সংখ্যাকে আপনি ১ দিয়ে ভাগ করতে পারবেন আর ৫ দিয়ে ভাগ করতে পারবেন। অর্থাৎ উৎপাদক ২ টা। আর মৌলিক সংখ্যার উৎপাদক কখনোই ২ টার বেশি হবে না। মৌলিক সংখ্যার উৎপাদক ২ টার কমও হবে না। সবসময় মৌলিক সংখ্যার উৎপাদক বা ভাজক সংখ্যা ২ টা। এখন যৌগিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা বাদে আর 1 বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা জানি 1 সংখ্যাটা মৌলিকও না, যৌগিকও না। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য। এটা আমরা মনে হয় গত ক্লাসে পড়েছিলাম। 1 সংখ্যাটা মৌলিকও না, যৌগিকও না। তাহলে 1 হচ্ছে আলাদা একটা সংখ্যা। তারপর মৌলিক সংখ্যা দেখলাম যে ২, ৩, ৫, ৭, ১১ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর বাকি যেগুলো আছে যেগুলোকে ভাগ করা যায়, যেকোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যাগুলো একটু দেখি। আমরা জানি যে ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ এইগুলো হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। ঠিকই ২, ৩, ৫, ৭ দেখেন এগুলোকে ভাগ করা যাবে না। আপনার ১ থেকে ২০০ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো খাতায় আপনারা ৩ বার ৪ বার করে লিখবেন দেখে, দেখে। তাহলে আপনাদের মধ্যে একটা সেন্স ক্রিয়েট হবে যে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আপনার নরমালি যেটা হয় অপশনে ৪ টা সংখ্যা থাকে। আপনাকে বলে যে নিচের কোনটা মৌলিক সংখ্যা, নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়। মেক্সিমাম সংখ্যাগুলো হচ্ছে থাকে ২-৩০০ র আশেপাশে। অর্থাৎ ১ থেকে ২-৩০০ র আশেপাশে থাকে। তো আমরা যদি হচ্ছে এই সংখ্যাগুলো ১ বার ২ বার করে দেখে রাখতে পারি বা হচ্ছে এগুলো যদি আমরা মাঝে, মাঝে চোখ বুলাই সংখ্যাগুলোতে, আমরা এই সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে পরীক্ষার হলে সময় নষ্ট হবে না। তো আমরা ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা জানি কয়টা? ২৫ টা। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা জানি ২৫ টা। ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ২৯, ২৩ মানে ২৯, ৩১ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ১৫ টা। দেখেন আমরা গুণে দেখি এখানে ১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ১৫ টা। আর বাকি ৫০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ১০ টা। বাকি ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ১০ টা। এখন এই মৌলিক সংখ্যাগুলো যদি বলে আপনাকে ইন্ডিভিজুয়াল যে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তো ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার যে টেকনিকটা এটা আমরা সবাই জানি। জাস্ট একটা ডিজিট মনে রাখলে হয় মানে একটা নাম্বার। সেটা হচ্ছে কি, কি ছিল? আচ্ছা আমি হোয়াইট বোর্ডে লিখি। কারণ হচ্ছে এটা আলাদা করে হোয়াইট বোর্ডে লিখি। ১ থেকে ১০০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো মনে রাখার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে নিচ্ছি, হোয়াইট বোর্ডে নিচ্ছি। আচ্ছা তো আমরা দেখব ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মানে কয়টার মধ্যে কয়টা আছে? অর্থাৎ ১ থেকে ১০ পর্যন্ত কয়টা আছে বা তার বেশি কয়টা, তার কম কয়টা? তো ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার উপায় ছিল ৪, ৪, ৪, ৪, ২, ২, ৩২২, ৩২১, ৩২২, ৩২১ এটা জাস্ট দিয়ে আমরা মনে রাখি। ৪, ৪, ২, ২, ৩২২, ৩২১ এটা দিয়ে আপনি মনে রাখবেন। আপনি জাস্ট মনে লিখার সময় এভাবে লিখবেন। খাতায় লিখার সময় এভাবে লিখতে পারেন মনে রাখার সুবিধার জন্য। ৪, ৪, ২, ২, ৩২২, ৩২১ এভাবে দেখলে মনে থাকবে। ৪, ২, ২, ৩২২, ৩২১ এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টা, ১০ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪ টা, ২০ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টা, ৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টা, ৪০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩ টা, ৫০ থেকে ৬০ পর্যন্ত ২ টা, ৬০ থেকে ৭০ পর্যন্ত ২ টা, ৭০ থেকে ৮০ পর্যন্ত ৩ টা, ৮০ থেকে ৯০ পর্যন্ত ২ টা, ৯০ থেকে ১০০ পর্যন্ত ১ টা। অর্থাৎ এগুলো হচ্ছে প্রথম ৪ হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? ৪ টা। আমরা এটা দিয়ে মনে রাখবো আরকি যে এখানে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? ৪ টা। ১ থেকে ১০ হচ্ছে ৪ টা। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে ১০ থেকে ২০।
এটা হচ্ছে 10 থেকে 20। আপনারা এভাবে করে খাতায় একটু লিখে নেন, বাকিগুলো আপনারা লিখে ফেলেন। 10 থেকে 20 পর্যন্ত হচ্ছে 4টা, 20 থেকে 30 পর্যন্ত কয়টা? 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টা, 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টা। তো এভাবে করে আপনারা 100 পর্যন্ত লিখে নেন। তাহলে আপনাদের 100 থেকে মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার মানে সিস্টেমটা হয়ে গেল। এখন কথা হচ্ছে প্রশ্ন এখান থেকে কিভাবে আসবে? প্রশ্ন আপনাকে বলতে পারে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে 1 থেকে 30 মানে প্রথম 3টা। প্রথম 3টার যোগ করলে কত হয়? 4, 4, 2। তার মানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। যদি বলা হয় 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 40 থেকে 50, এটা হচ্ছে 40 থেকে 50। তাহলে 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। যদি বলা হয় 40 থেকে 60 পর্যন্ত কয়টা? তো আমরা হচ্ছে 40 আর 60 অর্থাৎ 2টা ঘর নিব। একটা হচ্ছে 40 থেকে 50, একটা হচ্ছে 50 থেকে 60। 40 থেকে 50 আর হচ্ছে 50 থেকে 60। তো এগুলো নিব। তো আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটাকে একটু পরে এমনি